আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনারা যে সময় প্রার্থনা দেন, এটি কোন ধারা অনুযায়ী হবে? সেটা কি ফৌজদারি কার্যবিধির ১১৬ ধারা অনুযায়ী হবে? না ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারা অনুযায়ী হবে? দেখেন, আপনি যদি ১১২, ১১৩, ১১৪, ১১৬ এবং ১১৭ পড়েন, তাহলে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে বিষয়গুলো কিন্তু ইন্টারলিঙ্ক, অর্থাৎ একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেখেন, আপনি যখন ১০৭, ৮, ৯ এবং ১০ ধারাতে মামলা করবেন, তখন কিন্তু কি হবে? যদি আপনার ঘটনার সত্যতা থাকে, তাহলে যে ১৪ ধারা আছে, ১১৪ ধারা, সেই ১৪ ধারা অনুযায়ী আপনাকে সমন ইস্যু করতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওয়ারেন্ট ইস্যু করতে পারে। বা আপনি যদি কোনো পুলিশ কাস্টডিতে থাকেন বা জেল কাস্টডিতে থাকেন, তাহলে সেই কর্মকর্তা তার নিকটে কিন্তু একটা নোটিশ পাঠাতে পারে যে সেই অভিযুক্ত ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হোক। যখন তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হবে, তখন তাকে কি বলা হবে যে আপনি এই অপরাধ করছেন, আপনি বন্ড দিবেন। ঠিক আছে? এত টাকা বন্ড। এই যে বন্ডের যে ঘটনাটি, এই ঘটনাটির যে বিরুদ্ধে যে যদি আপনি কোনো ধরনের আপত্তি তোলেন যে আপনি কেন বন্ড দিবেন না? যদি আপনি ১১২ ধারা অনুযায়ী আপনি যদি বন্ড দিয়ে দেন, তাহলে বন্ডটি আপনাকে পড়ে শোনাবে ১১৩ ধারা অনুযায়ী। মানে আদালতে ১১২ তে আপনাকে যদি লিখিতভাবে বন্ড এক্সিকিউট করতে বলে, তাহলে সেই বন্ড এক্সিকিউটের যে অর্ডারটি, সেই অর্ডারটি পড়ে শোনাবে কত ধারা অনুযায়ী? সেটি পড়ে শোনাবে কিন্তু আপনার ১১৩ ধারা অনুযায়ী। এটা ফৌজদারি কার্যবিধির ১১৩ ধারা অনুযায়ী। আর আপনি যদি আদালতে উপস্থিত হন, আদালতে উপস্থিত হওয়ার পরে আপনি যদি দেখেন যে আদালত আপনাকে একটি বন্ড সম্পাদন করতে বলছে, কিন্তু আপনি কি বললেন? আপনি ১১৬ ধারাতে যেয়ে বললেন যে আমি বন্ডটি সম্পাদন করব না। ১১৬ ধারার ব্যাপারটি হচ্ছে যে ১২ ধারার সাথে ১১২ ধারার সাথে ইন্টারলিঙ্ক। ১১২ ধারাতে বলছে যে আপনি যদি বন্ড দিয়েই ফেলেন, তাহলে বন্ডটি কি হবে? লিখিতভাবে সম্পাদিত হবে, এবং আপনি যদি চান যে এই বন্ডের যে কি আদেশ হয়েছে সেই আদেশটি আপনি শুনতে চান, তাহলে ১১৩ ধারা অনুযায়ী আপনাকে ওই বন্ডটি পড়ে শোনানো হবে। মানে ওই যে বন্ডের আদেশটি সেটি আপনাকে পড়ে শোনানো হবে। আর আপনি যদি বলেন যে না, আপনি বন্ড দিতে চান না, তখন আদালতের যে প্রসিডিং সেটি হচ্ছে ১১৬ ধারাতে। ১১৬ ধারাতে কি বলছে? যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে, অর্থাৎ সাফিসিয়েন্ট কজ রয়েছে যে আপনাকে আপনার পার্সোনাল অ্যাটেন্ডেন্স থেকে করা রাখা অব্যাহতি দেওয়া যায়। অর্থাৎ আপনাকে যে ব্যক্তিগত যে হাজিরা সেখান থেকে অব্যাহতি দেওয়া যায়। কিভাবে? যে আপনি কেন একটি বন্ড সম্পাদন করবেন না? অর্থাৎ why you should not execute a bond, আপনি কেন বন্ড এক্সিকিউট করবেন না? সেই মর্মে কেন আপনি কারণ দর্শাবেন না? এই ব্যাপারে যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ যদি মনে করেন যে কারণ থাকে যে এই কারণে আপনি অপরাধটি করেননি, বা আপনার সাথে অমুক ব্যক্তিদের ঘটনার কোনো মিল নাই, বা যেদিনের ঘটনা সেদিন আপনি ওইখানে উপস্থিত ছিলেন না, অর্থাৎ আপনি প্লি অফ এলিবি দিছেন। এইরকম বিষয় যদি আসে এবং সেখানে একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় যে আসলে এটা সত্য কিনা বা ফ্যাক্টটি সত্য কিনা, এই ঘটনাটি আদৌ ঘটেছে কিনা, এই সকল ব্যাপারে যদি আপনার কোনো প্রকার যদি মনে করেন যে আদালতের কাছে যদি মনে হয় যে না, এখানে সাফিসিয়েন্ট কজ রয়েছে যে আমাকে কি করতে হবে, এই বিষয়টা নিয়ে একটু তদন্ত করে দেখতে হবে, তখন কিন্তু আপনার পার্সোনাল অ্যাটেন্ডেন্সটি বন্ধ করবে। অর্থাৎ আপনি কি কারণে আদালতের কাছে আপনি বন্ড দিবেন না বা আপনার শোকজটা করবেন না, সেই কারণে যদি আদালত মনে করে যে না, তাকে এই মুহূর্তে শোকজ করা উচিত নয়, তাকে এই মুহূর্তে বন্ড এক্সিকিউট করা উচিত নয়, তাকে আরো কিছু সময় দেওয়া উচিত, সে একটু সময় নিক, তাহলে আপনার পার্সোনাল অ্যাটেন্ডেন্সটা কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কোর্ট মে ডিসপেন্স ইউর পার্সোনাল অ্যাটেন্ডেন্স, এবং আপনাকে কি করবে যে ইউ মে প্লিড অন বিহাফ ইউর প্লিডার, প্লিডারের মাধ্যমে আপনি কিন্তু প্লিড করতে পারবেন। তাহলে এখানে একটা ব্যাপার হয়ে দাঁড়ালো যে সাফিসিয়েন্ট কজ থাকতে হবে। এই সাফিসিয়েন্ট কজের ব্যাপারটা কিন্তু ইন্টারলিঙ্ক হচ্ছে কিসের সাথে? ১১৭ ধারার সাথে। ১১৭ ধারাতে বলছে যে ১১২ এবং ১৩ ধারার মধ্যে যা কিছু আছে সেই ব্যাপারে যদি কোর্ট মনে করে যে একটা ইনকোয়ারি করা উচিত বা একটা ইনভেস্টিগেশন করা উচিত যে আসলে ঘটনাটি সত্য কিনা, তাহলে কি করবে? আপনার পার্সোনাল ওই যে ১১৬ ধারা অনুযায়ী আপনার পার্সোনাল অ্যাটেন্ডেন্সটা বন্ধ রেখে আপনাকে আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়ে ৬ মাসের মধ্যে, এটা হাইকোর্ট ডিভিশনের একটা রুল আছে যে এই তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে হয়। এই ৬ মাসের মধ্যে আপনার একটা টাইম ফ্রেমের মধ্যে আপনার কিন্তু এই যে ১০৭, ১০৮, ৯ এবং ১০ ধারার যে অপরাধ সেগুলো কিন্তু তদন্ত করে দেখবে। অর্থাৎ এর মধ্যে যদি তদন্ত করে দেখে যে আপনার বিরুদ্ধে কোনো ধরনের সত্য মানে অপরাধের সত্যতা নাই, তাহলে কোর্ট আপনাকে কি করে দেবে? আপনাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে দেবে। আর যদি দেখে যে তদন্ত করতে গিয়ে যে আপনি এমন কাজ করছেন যা ইমিডিয়েটলি ব্রিচ অফ পিস,
আপনার যে শান্তি রক্ষা, যে ট্রানকুইলিটি যেটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি করবে? আপনার ওই তদন্ত চলাকালীন সময়ের মধ্যেও কিন্তু আপনাকে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারে, অথবা যে ধরনের ব্যবস্থা আপনার বিরুদ্ধে নিলে সেটা যুক্তিসঙ্গত হয় সেই ধরনের ব্যবস্থা কিন্তু ম্যাজিস্ট্রেট নিতে পারে। তাহলে এখানে আপনি দেখেন যে আপনাকে ১১৭তে যে বিষয়টি আসতেছে, যে ১১২ ধারা এবং ১১৩ ধারা যে বিষয়বস্তু, সেই বিষয়ে যখন তদন্ত করা হয়, অধিকতর ইনভেস্টিগেশন করা হয়, তখন আপনাকে বন্ড এক্সিকিউট করা লাগে না। অর্থাৎ আপনার তদন্ত শেষে যে তদন্ত প্রতিবেদন আসবে ওর উপরে ভিত্তি করে আপনাকে জবাব দিয়ে আপনার বন্ড সম্পাদন করতে হবে। আপনার যদি বিরুদ্ধে আসে তখন আপনাকে বন্ড সম্পাদন করা ছাড়া আর কোনো অপশন থাকবে না। তাহলে ১১৬ ধারাটা হচ্ছে যখন কোর্ট মনে করছে যে আপনার বন্ড এক্সিকিউট করার জন্য যে ব্যাপারগুলো থাকা উচিত সেটি আপনার বিরুদ্ধে উপযুক্ত নয়, অর্থাৎ অনেক ফাঁকফোকর আছে, অপরাধটি না হওয়ার সম্ভাবনা আছে, বা এরকম ঘটনা আদৌ ঘটছে কিনা সে বিষয়ে তদন্ত করার সুযোগ আছে, সেইগুলোই হচ্ছে সাফিসিয়েন্ট কজ। এখানে এটা সাফিসিয়েন্ট কজ না যে আমি অসুস্থ, আজকে আমি ঢাকায় আছি, এই কারণে আপনাকে বন্ড দেওয়া যাবে না। আপনি অপরাধ করলে আপনি অপরাধের ক্ষেত্রে বন্ড অবশ্যই এক্সিকিউট করবেন, আপনাকে অবশ্যই সুরেটি দিতে হবে। কিন্তু আপনি যদি অসুস্থ থাকেন, আপনি যদি মনে করেন যে ঢাকা থাকেন, এই সব ব্যাপারে আপনাকে পার্সোনাল অ্যাটেন্ডেন্স ডিসপেন্স করার এখতিয়ার ১১৬তে দেয় নাই। ওই বিষয়ে বলা আছে ২০৫ ধারাতে। ২০৫ ধারার বিষয়ে যদি কোনো ম্যাজিস্ট্রেট সমন দেয়, ওয়ারেন্ট দেয়, অ্যারেস্ট করে, যাই করুক না কেন, সে চাইলে মানে ওই প্রসিডিংস এর মধ্যে, মামলার প্রসিডিংস এর বিরুদ্ধে যে কোনো সময় গিয়ে সে কি করতে পারে? সে পার্সোনাল অ্যাটেন্ডেন্সকে বাতিল করে দিতে পারে। দিয়ে সে কি করতে পারে? আইনজীবীর মাধ্যমে আপনাকে হাজিরা দেওয়ার সুযোগ দিতে পারে। এখানে আপনি সময়ের পিটিশন দিতে পারেন কিসের ভিত্তিতে? আপনি সময়ের পিটিশন দিতে পারেন আ অসুস্থতার ভিত্তিতে, আপনি ঢাকায় আছেন, আপনার আইনজীবী অসুস্থ আছে, এই সকল গ্রাউন্ডে আপনি দিতে পারেন। শুধু তাই নয়, এই সকল গ্রাউন্ডের উপরে চাইলে ম্যাজিস্ট্রেট কিন্তু ইনকোয়ারি করেও দেখতে পারেন যে আসলে ওই ব্যক্তি ওই সময় অসুস্থ ছিল কিনা, তার ম্যাজিস্ট্রেট তার যে আইনজীবী, নিযুক্ত আইনজীবী, তিনি অসুস্থ ছিলেন কিনা, বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে তিনি ঢাকার বাইরে ছিলেন কিনা, বা দেশের বাইরে ছিলেন কিনা, বা ওই যে নির্দিষ্ট এলাকাতে তার মামলাটি হয়েছে ওই টেরিটরির বাইরে তিনি ছিলেন কিনা। এটা একটা এক্সপ্যান্ডেবল বিষয়, মানে ২০৫ ভীষণ বড় এক্সপ্যান্ডের একটা বিষয়, কিন্তু ১১৬ এটা শুধুমাত্র শোকজ করার ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ আপনাকে কেন এই মুহূর্তে আপনি শোকজ করবেন না, সেই ব্যাপারে যদি পর্যাপ্ত কারণ থাকে তাহলে আপনাকে শোকজ করা থেকে বিরত রেখে আপনার পার্সোনাল অ্যাটেন্ডেন্স বন্ধ করে দিয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা প্রদান করার সুযোগ দিয়ে ১১৭ অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির ১১৭ অনুযায়ী আপনার বিরুদ্ধে কিন্তু ইনভেস্টিগেশন করতে পারে, যে আসল ঘটনাটি কি ঘটেছে সেই সম্পর্কে জানার জন্য, যে নিগূঢ় সত্য ঘটনাটা উদ্ঘাটন করার জন্য আপনার কিন্তু তদন্ত দিতে পারে। এই তদন্ত চলাকালীন সময় আপনার পার্সোনাল অ্যাটেন্ডেন্সটা বন্ধ রাখার সুযোগ আদালতের হাতে রয়েছে। অন্য কোনো কারণে, মানে অ্যাক্ট অফ গডের কারণে যদি, বা কোনো আপনার খুবই গুরুত্বপূর্ণ, মানে বেসিক নেসেসিটির কারণে যদি আপনার কোনো কিছু হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ২০৫ ধারা ছাড়া আপনার এক্সারসাইজ করার কোনো সুযোগ নেই। অর্থাৎ ১১৬ ধারার যে বিধানটি সেটা খুবই শর্ট একটা ইসের মধ্যে আছে, আপনার পেরিফেরির মধ্যে থাকে, কিন্তু ২০৫ ধারার বিষয়টি ভীষণ বড় এবং এক্সপেন্ডেবল একটা ওয়ে। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ২০৫ তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে, আর ১১৬ তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে। দেখেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে ব্যক্তি, তাকেও কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সংজ্ঞা দেওয়া হচ্ছে প্যানেল কোডের আপনার ১৯ ধারা অনুযায়ী। অর্থাৎ যে ম্যাজিস্ট্রেট দণ্ড প্রদান করতে পারে, যে ম্যাজিস্ট্রেট জরিমানা প্রদান করতে পারে, এবং যে আদালতের একজন প্রিসাইডিং অফিসার, তাকে কিন্তু আপনার জাজ বলা হয় বা বিচারক বলা হয়। সুতরাং আপনি যদি ১৯ ধারা যদি আপনি বাদ না দেন, বা ১৯ ধারার এই যে সংজ্ঞা এটা যদি আপনি সংশোধন না করেন, তাহলে আপনি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যখন ফৌজদারি কার্যবিধির কতিপয় ক্ষেত্রে যখন আদালতে বসে মামলা পরিচালনা করে, তখন তাকে আপনি যদি বলেন যে তিনি বিচারক নন, তাহলে এই কথাটি সঠিক নয়। কারণ তিনি একজন বিচারক। এখন এটার বিষয়টা হচ্ছে কি, দাঁড়াচ্ছে কি, যে দাঁড়াচ্ছে যে এটা সংশোধন করুক, তখন এক্সিকিউটিভ নেচারে হয়ে যাবে। যে মোবাইল কোর্টের যে বিচার প্রক্রিয়া, আপনি সেটা বলতে পারেন যে মোবাইল কোর্টের বিচার প্রক্রিয়াতে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্বাহী ক্ষমতা ব্যবহার করেন, তিনি কোনো বিচারক নয়, তিনি কোনো আদালতেও বসেন না, তিনি জাস্ট যান, মনে করেন জায়গায় রায় দিয়ে দেন। এটা কোনো, মানে আমার কাছে মনে হয় যে এটা ভিত্তিহীন, এবং এর এই ধরনের বিচার ব্যবস্থা উঠাই দেওয়া উচিত। এতে মানুষের ন্যায় বিচার বঞ্চিত হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে ওই, যেহেতু ১৬ ধারার ব্যাপারটি খুবই ছোট, অর্থাৎ একটা ছোট্ট পেরিফেরির মধ্যে দিয়ে রয়েছে, একটা গণ্ডির মধ্যে রয়েছে, এবং ২০৫ ভীষণ বড় প্রশস্ত, আপনি সকল ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। তবে যদি মামলাটি, অবশ্যই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ওই মামলাটি যদি তদন্তে থাকে, তাহলে ১১৬ তার জন্য প্রযোজ্য হবে, আমার যেটা নিজের ব্যক্তিগত ধারণা। আর যদি কোনো অসুস্থতা বা কোনো অ্যাক্ট অফ গড বা বেসিক নেসেসিটির ক্ষেত্রে যদি হয়, তাহলে ২০৫ ধারা এপ্লাই করতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। কারণ ওখানে শোকজের কথা বলা হয়েছে। ওখানে অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে, বা যে কোনো পর্যায়ে গিয়ে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে পার্সোনাল অ্যাটেন্ডেন্স ডিসপেন্স করে তার প্লিডারের মাধ্যমে অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারেন, সেরকম কোনো কিছু বলা নেই। ওখানে বলা আছে হোয়াই হি শুড নট এক্সিকিউট এ বন্ড।
সেই ব্যাপারে সে কেন শোকজ করবে না সেই ব্যাপারে বলা আছে। অর্থাৎ শোকজ করার ব্যাপারে সে যদি সুযোগ দেখাইতে পারে যে এই কারণে আমার শোকজ করাটা উচিত হবে না এই মুহূর্তে, আমাকে আরো কিছু সময় দিন, আর এইটা যদি বলে যে এটা তদন্ত হোক, তদন্তে গেলে তখন তার পার্সোনাল অ্যাটেন্ডেন্সের প্রয়োজন আর নাই। এটাই হচ্ছে বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।